অনেক দিন বাদে আমি এই ভিডিওটা করছি। এখন আমি প্রায় পুরোপুরি হ্যান্ডিক্যাপড, সব দিক দিয়ে। বয়সও হয়ে গেছে 82 বছর বয়স, তার সঙ্গে কোমরবিডিটি, পুরোপুরি হ্যান্ডিক্যাপড, হার্টের প্রবলেম। আমার যে এই চ্যানেল, ইউটিউব চ্যানেল, এটা আমি অনেক কবিতা পড়েছি, অনেক কিছু লিখেছি। আমরা অতীত জীবন সম্পর্কেও অনেক কিছু লিখেছি, কিন্তু ধারাবাহিকভাবে কিছু লেখার সুযোগ পাইনি বা দিইনি ধারাবাহিকভাবে। এবার মৃত্যুর আগেই বোধহয় ধারাবাহিকভাবে আমার জীবন কাহিনী একটা বড় অংশ লিখতে চলেছি। বড় অংশ বলবো এই কারণে যে কতটা কমপ্লিট করতে পারবো জানি না, হাতে খুব একটা সময় নেই। মাই ডেজ আর নাম্বার, সেটা আমি জেনে গিয়েছি। আমার বাস এই ভবানীপুর অঞ্চলে। আমার পারিবারিক সূত্রে আমরা রয়েছি, বংশ পরম্পরায় প্রায় 150 বছর। এই ভবানীপুরে খালপাড়ে বলরাম বসু ঘাট রোডের যে খালপাড়টা আছে, সেই খালপাড়ের ধারে একটা গলির ভেতরে, গলিটা বলরাম বসু ঘাট রোডের মধ্যে। আর আমাদের বাড়ির নাম্বারটা হচ্ছে 9/1। আমার পাশে যে বাড়িটা, সে বাড়িটা 9/2। দুটো বাড়ি আমার কাছে স্মৃতি বিজড়িত বিভিন্ন কারণে, ছোটোবেলা থেকে। আমি এখানে বর্ন অ্যান্ড বট আপ, যদিও আমার দাদারা বা দিদিরা, আমি আমার ছোটো ভাই এখানে বর্ন অ্যান্ড বট আপ। দাদা দিদিরা বর্ন হয়েছে, মানে জন্মেছেন পাবনা জেলায়, কেউ নাটোরে, কেউ বা পাবনায়। আর আমি আর আমার ভাই জন্মেছে এই বলরাম বসু ঘাট রোডে খালপাড়ে, আর কোনো একটা হসপিটালে। আমি অবশ্য আমার হসপিটালটার কথা মনে আছে, সে বলেছি যে আমার বাড়ির লোকেরা, সে হসপিটালটা হচ্ছে ভবানীপুরেরই শিশুমঙ্গল হসপিটাল। সেই শিশুমঙ্গল হসপিটালটায় আমি জন্মেছিলাম 1944 সালে। তারপর থেকে আজ এই 82 বছর বয়সে এসেছি। আমার জীবনটায় খুব বিচিত্র। আমার জীবন এর প্রথম অধ্যায় কেটেছে সাংস্কৃতিক জগতের সঙ্গে, দ্বিতীয় অধ্যায় কেটেছে একাডেমিক জগতের সঙ্গে, পড়াশোনার জগতে, তৃতীয় অধ্যায় কেটেছে অধ্যাপনায়। কিন্তু পুরো জীবনের পুরো অংশটাই, বিশেষ করে অধ্যাপনায় আসার আগে পর্যন্ত পুরো অংশটাই ছিলাম আমরা, আমি অন্তত, আমি এবং আমার ভাই সাংস্কৃতিক জগতের সঙ্গে। দ্যাট মিনস নাটক এবং সিনেমার সঙ্গে যুক্ত ছিলাম। শিশু বয়স থেকেই আমরা যুক্ত ছিলাম। আমার ছোটো ভাই, সে আজ নেই, সেও অভিনয় করত সিনেমায়, থিয়েটারে। আমিও করতাম সিনেমায়, থিয়েটারে। আমি আবার এর সঙ্গে বিশেষ করে আবৃত্তিও করতাম ছোটোবেলা থেকে। বড়বেলা অবশ্য আবৃত্তিটা ছেড়ে দিয়েছি। তা আমাদের এই সাংস্কৃতিক জগতে আসা একটা মূল কারণ হচ্ছে আমার বড়দা। আর আমাদের এই যে এত বড় সংসার, মানে আমাদের পরিবার, বিশেষ করে আমার শুধু নিজস্ব পরিবারই আমরা 5 ভাই 6 বোন ছিলাম। তাই বলে দাদার সঙ্গে আমার বয়সের তফাৎ অনেক ছিল, অনেকটাই ছিল। আমি জন্মেছিলাম 1944 সালে, আর 5 বছর বয়স থেকে আবৃত্তি করতাম, নাটকে অংশ নিতাম। সে কবে অবাক জলপান পড়েছি, ডাকঘরে অভিনয় করেছি,
বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন কবিতা আবৃত্তি করেছি। আহ, রবীন্দ্র জয়ন্তীতে বিভিন্ন জায়গায় গিয়ে প্রাইজ নিয়ে আসতাম সেই 5 বছর বয়স থেকে। তারপর আমার দাদার কথা এই জন্যই বলছি, দাদা এটা উৎসাহ দিতেন বিশেষ করে। এই দাদা, আমার যে দাদা জয়ন্ত ভট্টাচার্য, ছিলেন অ্যান্টি ফ্যাসিস্ট শিল্পী এবং বুদ্ধিজীবী সংঘের একজন প্রথম দীক্ষারী মেম্বার। যখন তিনি ক্লাস 8-9-এ পড়েন তখন থেকে এটার সঙ্গে যুক্ত ছিলেন। পরে সেই অ্যান্টিফ্যাসিস্ট শিল্পী এবং বুদ্ধিজীবী সংঘ বা আর্টিস্ট ফোরাম যারা ছিল সব মিলিয়ে হয়ে যায় আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার্স অর্গানাইজেশন। অ্যান্টিফ্যাসিস্ট শিল্পী এবং বুদ্ধিজীবী সংঘ, লেখক ও বুদ্ধিজীবী সংঘ সবটাই পুরোপুরি নামটা হয়ে যায় আইপিটিএ, ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন, আর বাংলায় বলা হয় গণনাট্য সংঘ। তো সেই গণনাট্য সংঘে আমার দাদা ছিলেন একজন মেম্বার বা সদস্য, ভীষণভাবে নাট্যপ্রেমী, ভীষণভাবে নাটক নিয়ে তিনি মগ্ন থাকতেন ছোটোবেলা থেকে। তার ছোটোবেলা মানে ক্লাস 8-9 থেকে। পড়াশোনা তো উনি অত বেশি করতেন না, মা রাগারাগি করলেও তিনি ওটাই করতেন, নাটক করতেন। আর অ্যান্টি ব্রিটিশ মানে ব্রিটিশদের বিরুদ্ধে সেই সাংস্কৃতিক জগতের মধ্যে দিয়ে ব্রিটিশ বিরোধী কাজগুলো করতেন। দ্যাট মিনস স্বদেশী, কিন্তু পুরোপুরি গণনাট্য সংঘের স্বদেশী। গণনাট্য সংঘের নামই তো অ্যান্টি ফ্যাসিস্ট লেখক বুদ্ধিজীবী সংঘ হয়ে গেছে, হয়ে গিয়েছিল 1944 সালের পরে। সেই 44 সালে পরে আমার বয়স ঠিক, আমার জন্মই 44 সালে, তাই জন্য ছোটোবেলা থেকে আমি দাদারই লেজুর ছিঁড়া বলা যায়। আর আমাদের বাড়িতে সব বেশিরভাগ সময় ওই 9/2। আমি বলেছি আমার বাড়িটা 9/1 বরাবর, আর আমার বাড়ির বাড়ি 9/2, সেটাও স্মৃতি বিজড়িত, পরে বলছি। সেই এই আমার বাড়িতে বিশেষ করে আমি 5 বছর থেকে দেখে এসেছি গণনাট্য সঙ্গে রিহার্সাল। সে রিহার্সালটা মুখস্থ হয়ে গেছিলো। বিশেষ করে সলিলদা যখন আসতেন, আমি সলিল চৌধুরীর কথা বলছি, তার গানের গ্রুপটা যখন আসতেন এখানে রিহার্সাল দিতে, তখন সেই গান আমার কাছে মুখস্থ হয়ে গেছিলো। সেই সব গান, এই আলোর পথযাত্রী, এ রাত্রি এখানে মনে, আরও অনেক রামনগর, মাঠপাতার, বন্দরে তৈরি যার যার ঘরে জলে নিজে করছিল আধার তৈরি হোক, জোট বাঁধো জোট বাঁধো, সব গান মুখস্থ হয়েছিল অত অল্প বয়সে। আবার ভালো ভালো গান যেগুলো হতো, ওরা মাঝে মাঝে গান গাইতেন আধুনিক গান, এখানে বসেই ওদের গ্রুপটা সে গানগুলো মুখস্থ হয়ে গেছিল, সেটা পরে বলছি। তা আমার বাড়ি বলছি যে বলরাম বসু ঘাট রোডে গলির ভেতরে 9/1 বলরাম বসু ঘাট রোড। আমার পাশের বাড়িটা ছিল 9/2 বলরাম বসু ঘাট রোড। সেখানটা ওই ঘরটা যে একতলা যে ঘরটা ছিল 9/2, সেখানে একজন ভাড়া থাকতেন সঙ্গীত শিল্পী, ধ্রুপদী সঙ্গীত শিল্পী সুনীল চ্যাটার্জি। তিনি, তার সঙ্গে আমার খুব দোস্তি ছিল ছোটোবেলা থেকে, বছর 5 বয়স থেকেই দোস্তি ছিল। আর তখন আমার 6 বছর বয়স হবে। সেই সময় আমি সুনীলদার কাছে প্রায় প্রতিদিনই যেতাম। উনি যখন গান বাজনা করতেন, ধ্রুপদী শিল্পী হিসেবে উনি বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেন। সেই ধ্রুপদী শিল্পী বলে তার রেওয়াজ করতেন তান পটাটা নিয়ে, দরজা জানলা বন্ধ করে প্রায়। তখন অবশ্য আমি সেই ঘরটায় যেতাম না। আমি বলছি 9/2 ঘরটার কথায়, সেই একতলার ঘর, আমার পাশের বাড়ি একতলার ঘর, সেখানে যেতাম না আমি, বারণ ছিল আমার। সেই সুনীলদাই বারণ করেছিল না যেতে, তাই আমি ওখানে যেতাম না। কিন্তু সেটা শনি রবি, বেশিরভাগই রবিবার।
অন্যবার রবিবার অবশ্য মাঝে মধ্যে ওনার বন্ধুবান্ধব আসতেন, তারা এসে মাঝে মধ্যে গান নিয়ে আলোচনা করতেন। সেসব আমি যেতাম না সেখানে, কারণ সুনীল চ্যাটার্জি বারণ ছিল সেখানে যাওয়ার। এরকমই একটা দিন, আমি যখন কোনো সিনেমায় অভিনয় করি না, কিন্তু গান টান গাই, সব কিছুই অ্যাক্টিভিটিস করি, পাগলা দাশু হয়ে অভিনয় করি, কিন্তু মানে সেই সময় আমি মানে এই মানে নাটক এবং সিনেমা এসব নিয়ে যে নামবো, এত করবো, সেসব নিয়ে করতেই হবে এরকম কোনো ব্যাপার স্যাপার আমার কাছে ছিল না, করতাম না, একদম শখেই মাকে লুকিয়ে চুরি করতাম। মা পছন্দ করতো না খুব একটা, দাদা করতো বলে, সে কারণ পরে বলছে। তা সেইখানে একদিন আমি মামার বাড়িতেই রয়েছি, পড়াশোনা করছি, একটু বর্ণপরিচয় পড়ছি, ঐক্য বাক্য মাণিক্য সব পড়ছি। সেই আমরা তো পড়েছি বিদ্যাসাগরের বই, বর্ণপরিচয় পড়েছি। পড়ে টরে যখন পড়াশোনা শেষ করেছি, তখন থেকেই সুনীল দা আমায় ডাকছে পাশের বাড়ি থেকে। আমি গেলে এই আয় অলোক, এই আয়, তো আমি গেলাম, বলে হেমন্তকে তুই এই তোর ওই গানটা, হেমন্তর গানটা শুনিয়ে দে তো, সলিলদার লেখা গানটা। তুই তো শুনেছিস, তুই নিজের বাড়িতে তো রিহার্সাল হয়, শুনেছিস, সেখানে তো শুনেছিস, তুই আমাকে বলেছিস খুঁজিয়ে দে হেমন্তকে। আমি তো হেমন্ত মুখোপাধ্যায় বলে এসব এত কিছু জানতাম না, এত মানে এইটা গানটা আমি গাইতাম, কিন্তু কে হেমন্ত মুখোপাধ্যায় কী কিছু তখন আমার বোঝার ক্ষমতা ছিল না। দেখলাম একদম ফর্সা মতো ভদ্রলোক, বেশ লম্বা ঢ্যাঙা মতো ভদ্রলোক, তানপুরাটা নিয়ে নাড়াচাড়া করছেন। আমি গেলাম, তখন শুনে দেবো আরম্ভ কর গানটা। আমি বললাম আমার তো তবলা লাগবে, তবলা ছাড়া তো গান হবে না। তখন হেমন্তবাবু, মানে আমি হেমন্ত মুখোপাধ্যায় কী পরিমাণ গুরুত্বপূর্ণ ব্যক্তি সেটা তো জানতাম না, এত গুরুত্বও দিইনি আমি। তবু বলেছি তুমি বাজাবে, তাহলে তুমি তবলাটা বাজাও, তাহলে তবলা বাজাও, আমি গান ধরছি। এই বলে আমি গান ধরলাম। কোনো এক গায়ের মধুর কথা তোমায় শোনাই শোনো, রূপ কথা নয় সে নয়। তারপরে গান গেয়ে গেলাম, পুরোটাই একদম মুখস্থ ছিল আমার কাছে। তারপর একটা সময় হেমন্তবাবু, মানে হেমন্ত মুখোপাধ্যায় তবলায় তো ঠক ঠক করছেন সবসময়, বল দিচ্ছেন। আমি তাকে থামতে বললাম, তুমি হেসে ফেললে, থেমে গেলেন। আমি বললাম, আজও যদি, আমি গাইলাম, আজও যদি তুমি কোনো গায়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে, ইত্যাদি ইত্যাদি, এখন মনে পড়ছে না। সেটা বলার পর শেষ হতেই হেমন্তদা, মানে হেমন্ত মুখার্জি হই হই করে উঠলো, বাড়ি বাবা ভালো গেয়েছিস, ভালো গেয়েছিস, ভালো গেয়েছিস। সেদিনকার মতো তো আমার গান শেষ হয়ে গেল। কিন্তু হেমন্তদার পরে হেমন্তদার সঙ্গে আমার দেখা হয়েছিল। আরও এই প্রবলেম বলেই আমাকে শিখিয়েছিলেন তিনি। সাপমোশন ছায়াছবিতে যখন আমি অভিনয় করেছিলাম, সেখানে আমার একটা তবলা বাজানো না হাঁড়ি বাজানোর, তবলা বাজানোরও ছিল, হাঁড়ি বাজানোরও বলছিল। তো সেইটাই আমাকে শেখানোর জন্যে আবার গিয়েছিলাম হেমন্তদার কাছে, টেকনিশিয়ান স্টুডিওতে। সেসব গল্প পরে না হবে, এখন এই কথাটাই শুধু বলি। তো এইভাবেই আমার চলছিল দিনকাল। তখন তো 1950 সাল হবে, তখন তো আমি ক্লাস 3-তে পড়ি, ক্লাস 3-তে পড়তাম, এই শাহসুবাবান স্কুলে পড়তাম। এই স্কুলটা আমাদের হরিশ পার্কের পাশেই, শাহসুবাবান মেন। আর একটা স্কুল ছিল, স্কুলটার নাম ছিল মিত্র স্কুল। মিত্রতেও আমার ভাই পড়তো। আর এই মিত্র স্কুল বিখ্যাত ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি পড়েছেন ওখানে, ফার্স্ট হতেন মিত্র স্কুলে। আর শাহসুবাবান স্কুল, সেটাও ফেমাস,
পড়েছিলেন আমাদের উল্টো দিকের গলিতে থাকেন, ওই হরিচাঁদ স্ট্রিটেরই কাছে থাকতেনই বলবো, যদিও তার বাড়িটা এখনও আছে, প্রেমেন্দ্র কুমার মিত্র। তার কথা তো বলেছি আমি। সে প্রেমেন্দ্র কুমার মিত্র পড়েছিলেন সবসময় স্কুলে। আর কে পড়েছিলেন? আমার দাদা, উত্তম দা, আরও অনেকে, অনেক অনেক ফেমাস লোকেরা। পরে পরে নাম বলবো, মনে পড়বে যখন। একটা কথা এখানে বলে রাখি, আমার বাপ ঠাকুরদা কিন্তু কলকাতার স্কুলে পড়েনি, পড়েছিলেন পাবনা জেলার স্কুল বলে, নাটোরে কিংবা অন্য জায়গায়। কিন্তু হায়ার এডুকেশন মানে স্কুল লেভেল এরপর যে এডুকেশন, তারা দুজনেই নিয়েছিলেন এই কলকাতায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, কলকাতা কলেজে। তাঁরা ছিলেন দুজনেই ঊনবিংশ শতাব্দীর 80 দশকের পরে ল গ্র্যাজুয়েট। তখনকার দিনে এই ল গ্র্যাজুয়েট বলতে বোঝাতো একসঙ্গে গ্র্যাজুয়েশন এবং ল ডিগ্রি। দুজনেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতে পড়েছেন তারা। কোন কলেজ সেটা অবশ্য আমার কাছে এই মুহূর্তে ডেটাটা নেই, কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয় তো নিশ্চয়ই, কারণ কলকাতা বিশ্ববিদ্যালয় অত্যন্ত পুরনো বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পরে হয়েছে, অতএব তাদের কোনো অবকাশ ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। আমার বাবা, কথা বলছি আমি, তিনি কিন্তু সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত ছিলেন, অবশ্য গান গাইতেন খুব বেশি করে। আর তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের ভক্ত। তখন রবিবাবুর ভক্ত প্রায় সবাই ছিলেন। আর ছিলেন ভীষণ করে খেলাধুলার ভক্ত। খেলাধুলা আর ওকালতি দুটোর মধ্যে বাবা বেছে নিয়েছিলেন খেলাধুলা। ফার্স্ট ডিভিশনে খেলতেন, জুনিয়র স্পোর্টিংয়ে ক্রিকেট। তিনি খেলতেন বিভিন্ন, ক্রিকেট খেলতেন, আবার লন টেনিস খেলতেন। লং টেনিসে ফার্স্ট ডিভিশনে খেলতেন। ফার্স্ট ডিভিশন বলতে লন টেনিস ফার্স্ট ডিভিশনের ব্যাপার না। তিনি খেলতেন এই ক্যালকাটা ক্লাবে, যে লন টেনিস কোর্ট আছে তাতে খেলতেন, রামনাথন কৃষ্ণনের সঙ্গে খেলতেন তিনি। তা সেই সময় সাংস্কৃতিক জগতের সঙ্গে তার মেলামেশা খুব হয়েছিল। আমার বাবা ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বুড়ি সরকার, বিএন সরকার, নিউ থিয়েটার স্টুডিওর প্রতিষ্ঠাতা বীরেন্দ্রনাথ সরকার। অতএব ফিল্ম লাইনের সঙ্গে যুক্ত থাকাটা আমার পক্ষে স্বাভাবিকও হয়ে গিয়েছিল সেই দিক থেকে। যদিও দাদা প্রথম থেকেই নাটক আর ফিল্ম দুটোই জগতের সঙ্গে যুক্ত ছিলেন, বিশেষ করে প্রথম দিকে নাটকের সঙ্গে, পরে হয়ে পড়েছিলেন সিনেমার সঙ্গে যুক্ত। সেসব পরের কথা। আমি যেহেতু নিজের কথা বলছি, সেটাই অ্যাকচুয়ালি সত্য। বিএন সরকার ছিলেন বাবার প্রচণ্ড বন্ধু। আর বাবার প্রচণ্ড বন্ধু ছিলেন আরও একজন, সেটা হচ্ছে ঘোষ ফ্যামিলির ছেলেরা। এই ঘোষ ফ্যামিলি মানে ডোয়ার্কিনের ছেলেরা, কারণ ডোয়ার্কিনের যিনি মালিক ছিলেন সেই সময় তিনি ছিলেন আমার ঠাকুরদাদার বন্ধু। আর আমার ঠাকুরদাদা ছিলেন ডোয়ার্কিনের মালিকেরও যেমন বন্ধু, তেমনি ডোয়ার্কিনের মালিক কি ছাড়াও বন্ধু ছিলেন স্যার আশুতোষের, একসঙ্গে প্র্যাকটিস করতেন, আর চিত্তরঞ্জন দাসের। যদিও চিত্তরঞ্জন দাস একটু বয়সে কম ছিল, তার আমার বাবার বয়সটা যা তার থেকে কম ছিল। এই চিত্তরঞ্জন দাসের সঙ্গে খুব ঘনিষ্ঠতা ছিল আমার ঠাকুরদাদার।
অতএব আপনি ডিগ্রিটা যদি দেখা যায় সাংস্কৃতিক জগতের সঙ্গে এবং এইসব পড়াশোনার জগতের সঙ্গে স্বদেশ প্রেমের সঙ্গে সব কিছুতেই আমাদের ফ্যামিলিটা যুক্ত ছিল। কিন্তু যা হয়, এত বড় বাঙালি ফ্যামিলি শেষে এসে আমরা এই যখন আমি 82 বছর বয়সে এসেছি, একদম ছোট হয়ে গেছে ফ্যামিলি। এখন কলকাতায় ভবানীপুরে পড়ে আছি, এমন একটা জায়গা যেখানে শুধু মাল্টি স্টোরি আর মাল্টি স্টোরি। আর পুরোনো বাড়িগুলোর অর্ধেকেরও বেশি, অর্ধেক কেন, যেগুলো পড়ে আছে 90%-এরও বেশি বাড়িগুলোতে অশ্বত্থ গাছের শিকড় গজিয়ে গেছে। পরে বলবো এসব কথা। আজ এসব কথা বলার আমার জীবনের প্রথম অধ্যায় অবশ্যই কেটেছে এই ভবানীপুরে। বাবা মার, ঠাকুর দাদার বাবার না হলে আমার তো কেটেছে, আমার ছোটো ভাইয়ের তো কেটেছে এখানে। কারণ ছোটো ভাইয়ের পড়তো মিত্র স্কুলে, আমি পড়তাম সরস্বতী স্কুলে। স্কুল ফাইনাল পাস করে আবার পোল্যান্ড গিয়েছিলাম পদ্মপুর স্কুলে পড়তে, ইন্টারমিডিয়েট যাতে পড়তে পারি, যাতে আমাকে হায়ার সেকেন্ডারি যেতে না হয়। সেসব 1959-এর কথা। কিন্তু আমি যে কথাটা বলছি, এখন যে কথাটা লিখছি, সে সব কিছু কথাটাই বলা অনেকটাই 1950 সালের কথা। আর সেই 1950 সালে আমি সাংস্কৃতিক জগতের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। সেগুলো পরে লিখেছি আমি। আজকে এইটুকুই থাক।